আজ এখন আপনাদের মাঝে পড়ব মেম সাহেব উপন্যাসের 11তম পর্ব। যারা পূর্বের পর্বগুলো শুনে নাই কিংবা যে কোনো কারণে শুনতে পারি নাই, তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব। এবং এখনও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। এখন আমরা পড়ছি মেম সাহেব উপন্যাসের 11তম পর্ব। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে গ্রামের মানুষ, সবাই জানে মানুষের জীবন গতিপথ গতিবেগের পরিবর্তন হয়ে যায় মাঝে মাঝেই। আমার জীবনেও হয়েছে, হয়তো ভবিষ্যতেও হবে। আমার জীবনে মেম সাহেব উদয় হবার আগে আমার জীবন এমন বিশ্রী ঢিম তালে চলছিল যে তা উল্লেখ করার প্রয়োজন নেই। মেম সাহেবকে পাবার পর বেশ কিছুকাল এমন একটা অদ্ভুত নেশায় মশগুল ছিলাম যে নিজের ভূত ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবার অবকাশ বা প্রয়োজন বোধ করিনি। কিন্তু তারপর থেকে মনের আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার পর আমার জীবনে এক আশ্চর্য জোয়ার এলো। প্রথম প্রথম মুহূর্তের অদর্শন অসহ্য অসম্ভব মনে হতো বুঝিবা হারিয়ে গেল, বুঝিবা কিছু ঘটে গেল। আমার মতো মেম সাহেবের মনেও এমনি এক অজানা আশঙ্কা আসত। পরে যখন দুজনকে সমস্ত মন প্রাণ দিয়ে পেলাম, সে পাওয়ার আনন্দ যখন সমস্ত মনটা ভরিয়ে মদির হয়ে গেল, তখন আস্তে আস্তে আজে বাজে দুশ্চিন্তা বিজয় নিল। মেম সাহেবের ওই হাতটা নিজের হাতের মধ্যে না পেলে, মেম সাহেবের বুক কানের পেতে ওই পরিচিত স্পন্দন না শুনলে প্রথম প্রথম আমার মনে বড়ই অস্বস্তি পেতাম। পরিচয়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসার সেই প্রথম অধ্যায়ে মনটা বড়ই সংকীর্ণ হয়েছিল। শুধু মেম সাহেবকে কাছে পাওয়া ছাড়া যেন আর কোনো চিন্তা মনের মধ্যে স্থান পেত না। বিশ্ব সংস্থারের আনন্দ মেলায় আমরা আমাদের দুজনকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারতাম না। দুনিয়ার আর সবাই কেমন যেন ফালতু, অপ্রয়োজনীয় মনে হতো। জীবনের শুধু একটি অঙ্গকেই সমগ্র জীবন ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা যত আপন হলাম, সঙ্গে সঙ্গে এসবের ভুল ধারণাও বিদায় নিল। তাছাড়া মেম সাহেবের ভালোবাসা ক্রমে ক্রমে আমার জীবনসত্তাকে আলিঙ্গন করলো। শুধু আমার ব্যক্তিগত জীবনের একান্ত প্রিয় সঙ্গিনী নয়, শুধু যৌবনের আনন্দ মেলার পার্শ্ববর্তী নয়, মেম সাহেব আমার সামগ্রিক জীবনের অংশীদার হলো। তুমি কি জানো, আমাদের পূর্বপুরুষরা শুধু জানতেন প্রত্যর্থে ক্রিয়র্থে ভাষা। আমাদের দেবদেবীর ইতিহাস পড়লে একজনের শত শত সহস্র সন্তানের জননী হওয়ার কাহিনী অতীতের ইতিহাসের পাতায় বন্দী হয়ে রয়েছে। তবুও স্বামীসজ্জা আর রান্নাঘরের মধ্য দিয়েই আমাদের ৯৯% নারীর জীবন সীমিত। এই তো ইদানিংকালে কত ছেলে মেয়েকে ভালোবাসতে দেখলাম স্বপ্ন দেখতে। ভালোবাসা পেয়ে অনেকেই মানুষের জীবনেই পাল্টে যায় সত্য, কিন্তু আমার মেম সাহেব আমাকে পাল্টে দেয়নি। সে আমাকে নতুন জীবন দিল। আমাকে ভালোবেসে সে অন্ধ হয়নি। রাত্রের অন্ধকারে তপ্ত শয্যায় পলাতকের মতো সে আশ্রয় চায়নি, চেয়েছিল আমার সামগ্রিক জীবনের প্রতিটি অধ্যায়ে নানা কিছু ভূমিকা গ্রহণ করতে। আমার মনটা খুশিতে ভরে গেল। তাছাড়া কলকাতা ক্লার্কে না পেয়েও সুদূর মাদ্রাজে একটি ইংরেজি দৈনিক পত্রিকার কাজ পাবার জন্য সরকারি ও সাংবাদিক মহলে আমার কিছুটা মর্যাদা বেড়ে গেল। মনে মনে বোধ হয় আমি একটু অহংকারীও হলাম। আবার একদিন মেম সাহেব আমার চৈতন্যে কষাঘাত করল। এবার আর কিছু ভাবছো? তোমার কথা, আমার কথা। মেম সাহেব চিৎকার করে বলল, আহ, বাজে বকো না। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি রাগ করছো কেন? মেম সাহেব দুই হাঁটুর ওপর মুখখানা রেখে কি যেন ভাবছিল। আমার প্রশ্ন শোনা মাত্রই রাগ করে মুখটা অন্যদিকেই ঘুরিয়ে নিল। আমি ডাকলাম, মেম সাহেব। জবাব এলো না। আবার ডাকলাম, মেম সাহেব, শোনো না। তবু কোনো জবাব এলো না। একটু চিন্তিত হলাম, একটু কাছে গিয়ে গেলাম, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, রাগ করেছো কেন? উত্তরে এলো, একটু সরে বসো। এটা তো তোমার নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুম নয়, কলকাতার ময়দান। বুঝলাম আবহাওয়া খারাপ, ফোর্সল্যান্ড করেও আমার প্লেনটাই ক্ষতিগ্রস্ত হবে, কোনো মঙ্গল হবে না। তাই আবহাওয়ার উন্নতির আশায় আমি উপরে ঘুরপাক খেতে থাকি। কিছুক্ষণ পর মেম সাহেব বলল, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তা তোমাকে দেখার আগেও কল্পনাও করতে পারেনি। হঠাৎ কথা বলছো? সে কথা বুঝলে কি আমার কপালে কোনো দুঃখ থাকতো? আজ তোমার মুডটা বড় খারাপ। হ্যাঁ, আমার দিকে ঘাড় বেঁকিয়ে বলবো কেন? বলো না। অপ্রিয় সত্য বলবো? নিশ্চয়ই। সহ্য করতে পারবে? আমি বীরের মতো
দিলাম। ও ভয় কম্পিত নয়, বীরের হৃদয়। একটু ঈষৎ বিদ্রূপের হাসি হাসলো মেম সাহেব। বলল, আজে বাজে বকতে লজ্জা করে না? কোথায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে তা নয় শুধু। এই তো সবে নতুন একটা কাজ শুরু করেছি, আবার নতুন কি করব। তুমি কি করবে তা তুমিই জানো। আমি সত্যি ভাবনায় পড়ি, ভেবে পাই না কি করতে চাই ও। আমি ওর হাতটা চেপে ধরে বলি, লক্ষ্মী মেম সাহেব, ফ্রাঙ্কলি বলো না কি বলতে চাইছো। রাগারাগি করে কি লাভ? মেম সাহেব বলে, এই নতুন কাজটা পাওয়ার পর মনে হয় তুমি যেন আর কিছু চাও না, তাই না? নিশ্চয়ই চাই, কিন্তু চাইলে যে পাওয়া যায় সে কথা তো তুমি জানো। শুধু মেম সাহেবের কথা ভাবলে জীবন আর কোনোদিন কোনো কিছুই পেতে হবে না। নতুন কিছু পেতে হলে ঘুরতে হয়, লোকজনের সঙ্গে দেখাশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়। ও কথাটা ঠিকই বলেছিল, কিন্তু কাজকর্ম করে বাকি সময়টুকু মেম সাহেবের জন্য গচ্ছিত ছিল। মেম সাহেব আবার বলে, আমাকে তো অনেক পেয়েছো, প্রাণ ভরে পেয়েছো, এখন তো আমার আমার পক্ষে আর কোনো চুলোয় যাওয়া সম্ভব হবে না। আমি চাইলেও কেউ আমাকে নেবে না, সুতরাং তুমি তো নিশ্চিত। এবার তাই বলেছিলাম তুমি নির্ভয়ে নিজের কাজ করতে পারো। আমি নতুন কাজটা পেয়ে এক ধাপ এগিয়েছিলাম, সঙ্গে থমকে দাঁড়িয়েছিলাম। অন্তত কিছু নিশ্চিন্তে থাকবার বাসনা ছিল। মেম সাহেব তা সহ্য হলো না। মেম সাহেব চাইলো জীবনের যতদিন স্থিতি মর্যাদা না আসবে ততদিন বিশ্রাম করে কোনো প্রশ্নই উঠতে পারে না। কাগজে তো কত লোক, কত আর্টিকেল, কত ফিচার, কত গল্প লেখে, তুমিও তো লিখতে পারো। কোনোদিন তো ওসব লিখিনি। রিপোর্ট ছাড়া আর কোনো কিছুই তো তোমার লেখার সুযোগ আসেনি। সুযোগ আসে না, সুযোগ করে নিতে হয়। তোমাকে তো আগেই লিখেছি। ও আমার মতো বেশি বক বক করতো না, অল্প কথাতেই মেম সাহেব মনের কথা ভাব বেরিয়ে আসতো। দুলা বৌদি, আজকাল একদল ডাক্তার যেমন পেশেন্ট ঔষধ, ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন দিয়ে সমস্ত চিকিৎসা করে, তেমনি খবরের কাগজের প্রায় সব রিপোর্টাররাই বাঁধাধারা গদে রিপোর্ট লিখতে পারে। রোগীর জন্য একটা মিক্সচারের প্রেসক্রিপশন করতে হলে ডাক্তারবাবুর মস্তিষ্কের ব্যায়াম করতে হয়। মামুলি খবরের কাগজের রিপোর্ট লেখার বাইরে কিছু লিখতে গেলে রিপোর্টারের বাবুদেরও কিছু কেরামতি থাকা দরকার। আমার সে কেরামতি কোনো কালই ছিল না, আজও নেই, কিন্তু ঠেলার নাম বাবাজি। মেম সাহেবের চোখে জল, দীর্ঘ নিঃশ্বাস সহ্য করা আমার পক্ষে অসম্ভব বলেই আমি বাধ্য হয়েছিলাম কলম নিয়ে কেরামতি শুরু করলাম। আমার সে কি দুর্দিন, তুমি তো কল্পনা করতে পারবে না। কাগজ কলম নিয়ে বসলেই বুক ফেটে কান্না আসতো, তবুও থামতে পারতাম না। কিন্তু চেষ্টা করলে কি সব সম্ভব? আমার পক্ষেও সম্ভব হলো না। শেষকালে কি করলাম জানো? প্রবন্ধ লেখা শুরু করলাম। কিছু বইপত্র আর ম্যাগাজিন পড়ে প্রবন্ধ লেখা চালু করলাম। এ কাজে বিদ্যার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল কিছুটা বুদ্ধির। আস্তে আস্তে সেগুলো ছাপা হতে লাগলো, কিঞ্চিৎ অর্থপ্রাপ্তও ঘটতো। একদিন মেম সাহেবকে বললাম, দেখছো কেমন সুন্দর ঠকিয়ে রোজগার করছি। নিজের নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে রোজগার করলে রোজগার করাকে ঠকানো বলে না, তাই বুঝি? মেম সাহেব সেদিন বলেছিল, রাম নাম জপ করে যাও, অত শত ভাবলে হবে না, হয়তো একদিন ডাকতেই ডাকতেই ভগবানের দেখা পেয়ে যাবে। মেম সাহেবের পাল্লায় পড়ে সেদিন যে আমি কলম নিয়ে রাম নাম জপ শুরু করেছি, আজও থামতে পারিনি। বিধাতার বিচিত্র খেয়ালে মেম সাহেব কোথায় যেন হারিয়ে গেছে। জানি ও হয়তো আমার লেখা পড়তে পায় না, বা পারে না। মাঝে মাঝে মনে হয়, কার জন্য লিখবো, কিসের জন্য লিখবো? ভগবানের কৃপা হলে পঙ্গু উরঙ্গগিরি লঙ্ঘন করতে পারে। আমি ভগবানের কৃপা লাভ করিনি, ভবিষ্যতেই নিশ্চয়ই করব না। জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, সবই পোড়া কপালির জন্য। ভালোবাসা দিয়ে মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে, আর সেই পাগলামি করতে করতে আমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছি। স্বাভাবিক অবস্থায় সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ আমার মতো জীবনটাকে নিয়ে এমন খেলা করতে সাহস পাবে না। আমি পেরেছি, আজও কিছু কিছু পারছি, কিন্তু আগামীকাল থেকে আর পারবো না। পারবো কেমন করে বলো? ওই পোড়া কপালি আমাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা নিয়ে পালিয়ে গেছে। ডালে ডালে পাতায় পাতায় আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আর কতকাল? কিছুরই তো একটা সীমা আছে, সব কিছুরই তো একটা সীমা আছে। কি লিখতে গিয়ে কি লিখে ফেললাম। মেম সাহেবের কথা লিখতে গিয়ে আমার মাথা ঘুরে ওঠে, বুদ্ধি ধ্বংস হয়। উচিত অনুচিত বিচার করতে পারি না। জীবনে কোনোদিন ভাবিনি মেম সাহেবের কথা লিখব, কিন্তু আস্থার অবস্থার দুর্বিপাকে তোমাকে বাধ্য হয়ে লিখছি। আর কাউকে এসব নিশ্চয়ই লিখতাম না। তবে কি জানো, চিঠিগুলো লিখে মনটাকে অনেক হালকা হচ্ছে, ভয়ও হচ্ছে। ডাক্তারবাবুরা যেমন নিজেদের প্রিয় স্ত্রী পুত্রের চিকিৎসা করতে সংকোচ বোধ করেন, আমিও তেমনি আমার মেম সাহেবের কথা লিখতে ভয় পাচ্ছি। ভাব দিয়ে, ভাষা দিয়ে মেম সাহেবের প্রতি সুবিচার করা আমার পক্ষে নিশ্চয়ই সম্ভব না। রাগ, অভিমান, ভালোবাসার মধ্য দিয়েও কি আশ্চর্য আমার জীবন নৌকার পাল তুলে এগিয়ে নিয়ে গিয়েছিল, তা কি করে বলা বা লেখার অক্ষমতা আমার নেই। খবরের কাগজের রিপোর্টারি করায় একটা নেশা আছে, সে নেশার
প্রতিদিনের একটি দিনের উত্তেজনা নেশা কাটাতে না কাটাতেই নতুন উত্তেজনার জোয়ার আসে রিপোর্টারদের জীবনে। তাছাড়া সে উত্তেজনার বৈচিত্র্য রিপোর্টারদের জন্য আরও বেশি মাতাল করে তোলে। সেই উত্তেজনার ঘরে অধিকাংশ রিপোর্টারদের জীবন কেটে যায়। ইচ্ছা বা ক্ষমতা থাকলেও বিশেষ কিছু কারোর পক্ষে সম্ভব হয় না। মেম সাহেব চায়নি আমার জীবনটা শুধু এমনি অহেতুক উত্তেজনায় পড়ে ভরে থাকুক। সে চেয়েছিল আমার কর্মক্ষেত্রে আরও ব্যাপক ও বিস্তৃত করতে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে মেম সাহেব আমার হাতটা ধরে টেনে নিয়ে বলল, অত দূরে যাচ্ছ কেন? এটা তো তোমার ড্রয়িং রুম নয়। মেম সাহেব প্রায় বিদ্যুৎ বেগে আমাকে জড়িয়ে ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কি রাগ করছো? পাগল, রাগ করবো কেন? খুব বেশি রাগ করেছো তাই না? বিন্দুমাত্র রাগ করিনি। ভালো চাকরি পেতে হলে ইউপিএসসির পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়। ঠিক তেমনই তোমাকে পেতে হলেও আমাকে কিছু পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। ও হাত আমার মুখটা চেপে ধরে বলে, বাজে কথা বলো না। বাজে না মেম সাহেব। ইচ্ছা করলে আমার চাইতে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত কাউকে তুমি তোমার জীবনে পেতে পারতে, কিন্তু একবার যখন আমার ঘাটে পিছলে পড়ে গেছো তখন আমাকেই তৈরি করার চেষ্টা করেছো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেম সাহেব বলল, তোমার মনটা আজ বিক্ষিপ্ত, তাই আজ বলবো না, 2-4 দিন পরে বলবো। পরে কেন? আজই বলো। আজ বললে তুমি বিশ্বাস করতে পারবে না। তোমার ওপর রাগ করতে পারি, কিন্তু অবিশ্বাস কোনোদিন করবো না। ঠিক ঠিক। মেম সাহেব আমার হাতটা টেনে নিয়ে নিজের মাথার ওপর দিয়ে বলে, আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি অবিশ্বাস করবে না। অত রাগ, অত দুঃখ, অত অভিমানের মধ্যেও আমার মুখে হাসি রেখা ফুটে উঠল। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, সত্যি বলছি, তোমাকে কোনোদিন অবিশ্বাস করব না। দুজনে একটু এগিয়ে একটু ছায়ে বসলাম। মেম সাহেব বলল, কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত কোনো ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারতো। হয়তো সে তোমার চেয়ে ঢের বেশি রোজগার করতো, কিন্তু আমার মনে অত সুপ্রতিষ্ঠিত পুরুষের হৃদয়ের স্ত্রীর প্রতিষ্ঠা পাওয়া খুব দুর্লভ। একটু থামে, আবার বলে, দেখো, ঠিক পয়সা কড়ির প্রতি আমার বেশি মোহ নেই। একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু তাই বলে বেশি পয়সা কড়ি হলে মনটা নষ্ট হয়ে যায়। আমি তা চাই না। আমি বললাম, তুমি যে প্রায় উদয়ের পথে ডায়লগ বলা শুরু করলে। মেম সাহেব আমার হাতটা চেপে ধরে বলল, তুমি আমাকে আপন করে অপমান করো না। ইচ্ছা করলে শাসন করতে পারো, বকতে পারো, কিন্তু ভালোবাসা নিয়ে তুমি ঠাট্টা করতে পারো না। মেম সাহেবের গলার স্বরটা বেশ ভারী হয়ে এসেছিল। আমি বুঝলাম এর পরের ধাপেই ঝড় নেমে আসবে, শ্রাবণধারা। ওর চোখের জল আমি সহ্য করতে পারবো না বলে তাড়াতাড়ি ওর গাল টিপে বললাম, তুমি পাগল হয়েছো? তোমার ভালোবাসা নিয়ে ঠাট্টা করব? মেম সাহেব একটু শান্তি পায়, স্বস্তি পায়। আমার কাঁধের ওপর মাথাটা রেখে আমি ওর মুখে হাত দিয়ে আদর করি। মেম সাহেব আরও কাছে আসে, বলে, কেন যে তোমাকে ভালোবেসেছি তা জানি না। হয়তো তুমি আমাকে অমন করে চেয়েছিলে বলেই আমি তোমাকে ফিরতে পারিনি। অনেক দিন রাতে একলা চুপচাপ তোমার কথা ভেবেছি, তাই নাকি? তবে কি, ভাবিয়ে তো তুমি আমাকে শেষ করলে। তাই তো বুঝলাম, কিন্তু আমার কাজকর্ম নিয়ে অতটা খিটখিট করো না কেন? মাথাটা দাঁড়িয়ে মেম সাহেব বলে, খিটখিট করবো না? তোমার মতো ফাঁকিবাজ, আড্ডাবাজ তৈন্য লোককে খিটখিট না করলে কাজ করানো সম্ভব? যার স্ত্রী নেই, আবার যার তৈন্য হবে কেমন করে? বাজে বকো না। বিয়ে না করেই যা করছো সে আর বলার নয়। জানি বিয়ে করলে কি করবে। জানো দোলা বৌদি, মেম সাহেব ভীষণ দুষ্টামি করতো। আমি আদর করলে গলে পড়তো, ভালোবাসলে মুগ্ধ হতো, দুষ্টামি করলে উপভোগ করতো। কিন্তু পরে আমাকে টিপ্পনি কাটার বেলায় একটা ভাব দেখাতো যে ওর কোনো তাগিদ নেই, সব কিছুই যেন আমার প্রয়োজন। যাই হোক, সেদিন বোটানিক্যাল গার্ডেনে বসেই কি বলছিল জানো? বলছিল, তার আমি চাই তুমি অনেক অনেক বড় হও, কেউ যেন বলতে না পারে আমি আশায় তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই তো নিজেকে গড়ে তোলার সময়। এরপর সংসার ধর্মে জড়িয়ে পড়লে আর কি এসব করতে পারে না। এখন তুমি একটি মুহূর্তও নষ্ট করবে না, আমি নষ্ট করতে দেব না। আমার সমস্ত স্বপ্ন সাধনা শক্তি দিয়ে তোমাকে আমি বড় করবই। আমি বলি, তুমি নিজেও তো এগিয়ে যাবে, বিদেশ যেতে পারো, রিসার্চ করতে পারো। মেম সাহেব অবাক হয়ে বলে, আমি? বিয়ের পর আমি কিচ্ছু করবো না, চাকরি বাকরি ছেড়ে দেবো। তবে কি করবে? কি আবার করবো? ঘর সংসার করবো। তাই বলে চাকরি ছাড়বে কেন? চাকরি করলে আর ছেলে মেয়ে মানুষ করা যায় না। তাছাড়া তোমার যা অদ্ভুত কাজের তো ঠিক ঠিকানা নেই। সুতরাং দুজনেই বাইরে বাইরে থাকলে চলবে কেন? আবার পরে বলল, ঘর সংসারের কাজকর্ম তো তোমার কাজকর্মে একটু সাহায্য করার চেষ্টা করব।
তোমার মতো জার্নালিস্ট না হতে পারি, অন্তত তোমার সেক্রেটারি তো হতে পারবো। এমনি করে একদিন আকস্মাৎ পিছন ফিরে দেখি কর্মজীবনে একটা বিরাট পরিবর্তন এসে গেছে। দৈনন্দিন রিপোর্ট করা ছাড়াও নিত্য নতুন লেখার কাজে বেশ ব্যস্ত হয়ে পড়লাম। ক্লিপিং করা, ফাইল করা, লাইব্রেরিতে গিয়ে নোটস নেওয়া, বইপত্র পড়া, তারপর লেখা, সে লেখা ছাপাবার ব্যবস্থা করে নিয়ে সারাটা দিন নিয়ে ব্যস্ততার মধ্যে কেটে যায়। রোজ রোজ মেম সাহেবের সঙ্গে দেখা করার সময়ও হয় না। ইতিমধ্যে উত্তরবঙ্গে সর্বনাশা বন্যা দেখা দিল, ঘরবাড়ি, রেললাইন ভেসে গেল, জমি জমা ডুবে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাহাকার করে উঠল। নিউজ এডিটরের নির্দেশে আমাকে ছুটতে হলো সেই বিধ্বংসী বন্যার রিপোর্ট করতে। মেম সাহেবকে কলেজে টেলিফোন করে খবরটা দিলাম। স্টেশনে এসে আমার হাতে নির্মল্য দিয়ে বলেছিল, কালীঘাটে মার নির্মল্য, কাছে রাখো, কোনো বিপদ হবে না। শুধু নির্মল্য দিয়ে শান্তি পায়নি, বিস্কুট, জ্যাম, জেলির একটা বিরাট প্যাকেট দিয়ে বলেছিল, ফ্লাড এরিয়া, নিশ্চয়ই খাবার দাবার মুশকিল হবে, এগুলো রেখে দাও। দিন 15 বাদে আমি ঘুরে এলাম। মেম সাহেব তো আমাকে দেখে চমকে উঠলো। তোমার কী অবস্থা? কী অবস্থা? কী আবার অবস্থা? কী হয়েছে তোমার শরীরে? অনিয়ম, অত্যাচার, শরীর খারাপ হবে, আশ্চর্য হবার কী আছে? কদিন পর আবার ঠিক হয়ে যাবে। সেদিনও আর বেশ কিছু বলল না। পরের দিন একটা বোতল টনিক নিয়ে হাজির। হুকুম হলো 2 বেলা 2 চামচ করে খাবে, ভুল হয় না যেন। আর ঘন্টায় ঘন্টায় চা খাওয়া বন্ধ করো তো। চা খাওয়া বন্ধ করবো? কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। প্রায় তো সাকসেসফুল জার্নালিস্টরা হুইস্কি আর আনসাকসেসফুল জার্নালিস্টরা চা খেয়েই তো বেঁচে থাকে। সেই চা ছেড়ে কি এবার হুইস্কি ধরবো? নিশ্চয়ই। তা না হলে আমার কপাল পোড়াবে কেমন করে? আমি নিয়মকানুন ছাড়া বন্ধনহীন উন্মাত্ত পদ্মার মতো বেশ জীবনটা কাটাচ্ছিলাম। ছন্ন ছাড়া জীবনটা বেশ লাগতো। কিন্তু মেয়েটা এসে সব ওলটপালট করে দিল, আমাকে ভদ্রলোক করে তুলল, সর্বোপরি আমার চোখে, আমার প্রাণে একটা সুন্দর সংসার জীবনের স্বপ্ন এঁকে দিল। এখানে আমাদের মেম সাহেব উপন্যাসের 10তম পর্ব, 11তম পর্ব শেষ হলো। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে 12তম পর্ব নিয়ে আসবো। 11তম পর্বর সমাপ্তি এখানেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।